ভারতীয় আধিপত্য কি জিনিস খায় না মাথায় দেয়। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করি। আমাদের বিজয় ভারতের বিজয়, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। ভারতীয় আগ্রাসন কি জিনিস বা ভারত কিভাবে বাংলাদেশের সাথে আগ্রাসন করে? $375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবস্থা খুব খারাপ, আমার ঘর নতুন ঘর ভেঙে যাচ্ছে, আমার কিছু নাই। এই প্রশ্নগুলোর উত্তর জানেন না তো, নাকি জেনেও না জানার ভান করেন? সমস্যা নাই, আজকের ভিডিওতে ভারতীয় আগ্রাসন কি জিনিস বা ভারত কিভাবে বাংলাদেশের সাথে আগ্রাসন করে তার ছোট্ট একটা নমুনায় দেখাবো। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি করি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। আমাদের সংগ্রাম চলবেই চলবে। 1976 সালের এপ্রিল মাস, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানীর বয়স তখন 96 বছর, যে বয়সে মানুষ ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেই বয়সে একটু সুস্থ হয়ে ভাসানী ভারতের বিরুদ্ধে এক ঐতিহাসিক লং মার্চের ঘোষণা দেন, ফারাক্কা লং মার্চ। 1976 সালের পদ্মা নদীর ভারতীয় অংশে ফারাক্কা ব্যারেজ তৈরি করে একরকম গায়ের জোরে পানি সরিয়ে নিতে শুরু করে ভারত। ফলে বাংলাদেশের পদ্মা অংশ শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে থাকে। ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চে ডাক দেন ভাসানী। সে সময় অনেকে মনে করেছিল ভাসানী হয়তো আবেগের বশে লং মার্চে ডাক দিয়েছেন, কিন্তু ভাসানী আসলে লং মার্চে উপস্থিত থাকতে পারবেন না, কারণ ভাসানীর যে বয়স, সে বয়স বা ভাসানীর যে হেলথের কন্ডিশন, সেটা কোনোভাবেই লং মার্চে আসার মতো সাপোর্ট ভাসানীকে দেবে না। কিন্তু ভাসানী তখন তাদের উদ্দেশ্যে বলেন, এই ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ যদি ভেঙে না দেওয়া যায় তাহলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। তাই আমি না আসলে তোরা আসবি, তোরা না আসলে তোদের বাচ্চারা আসবে। এরপর দেখা গেল ঠিকই 1976 সালের 16 মে ভাসানীর নেতৃত্বে রাজশাহী শহর থেকে শুরু হয় ফারাক্কা অভিমুখে লং মার্চ। লাখ লাখ মানুষ ভাসানীর ডাকে লং মার্চে অংশ নেয়। 96 বছর বয়সী ভাসানীর নেতৃত্বে এই লং মার্চ 68 কিলোমিটার পথ অতিক্রম করে। লং মার্চ শুরু করার আগে ভাসানী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বক্তৃতা দেন। ওই বক্তৃতায় ভাসানী বলেন, গঙ্গার ন্যায্য পানি না দিলে দিল্লির মসনদ কাঁপিয়ে দেব। ভাসানী আরো বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায় 8 কোটি মানুষ তাদের শেষ রক্ত দেবে, প্রয়োজনে আমরা সেই ব্যারেজ গুড়িয়ে দেব। বাংলাদেশের ভেতরে অসন্তোষ দেখে ভারত 1977 সালে অবশেষে বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী গঙ্গা চুক্তি করতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হলো, ভাসানী কেন এই ফারাক্কা ব্যারেজ গুড়িয়ে দিতে চেয়েছিলেন? আবার এখন 50 বছর পরে সে বিএনপি কেন ফারাক্কা ব্যারেজের বিপরীতে বাংলাদেশের অংশে পদ্মা নদীতে পদ্মা ব্যারেজ করার পরিকল্পনা নিয়েছেন? আবার ভাসানী কেন 96 বছর বয়সেও ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন, যে বয়সে তার শুয়ে থাকার কথা? এই কনটেক্সটটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। 1961 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মাণ শুরু করে ভারত। এই বাঁধ নির্মাণের পেছনে কারণ হিসেবে ভারত দাবি করে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা এবং হুগলি নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই তারা এই বাঁধ নির্মাণ করছে। 61 সালে ভারত যখন এই বাঁধ নির্মাণ কাজ শুরু করে তখন পাকিস্তান সরকার, মানে তখন তো বাংলাদেশ স্বাধীন হয় নাই, তো তৎকালীন পাকিস্তান সরকার এই বাঁধের তীব্র বা ঘোরতর বিরোধিতা করে। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ যারা আছে তারাও এই ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে। 1961 সালে শুরু হওয়া এই ব্যারেজের কাজ শেষ হয় 1975 সালে গিয়ে। কাজ শেষ হলে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে রিকোয়েস্ট করে, আমাদের তো ব্যারেজের কাজটা নির্মাণ শেষ হয়ে গেছে, সো আমাদের এটা একটু টেস্ট করে দেখা দরকার। সো টেস্ট হিসাবে বা পরীক্ষামূলকভাবে আমাদের যে ফিডার ক্যানেল আছে সেই ফারাক্কা ব্যারেজ চালু করে ফিডার ক্যানেল দিয়ে পানি অপসারণ করে নিয়ে গিয়ে এই ব্যারেজটা আমরা একটু টেস্ট করে দেখতে চাই। তখন শেখ মুজিব দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে বা সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এবং তথাকথিত বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধু রাষ্ট্রের অনুরোধে ইন্দিরা গান্ধীকে 40 দিনের, আবারও বলছি 40 দিনের জন্য পানি সরিয়ে নিয়ে ফিডার ক্যানেল দিয়ে পানি সরিয়ে নিয়ে ফারাক্কা ব্যারেজ টেস্ট করার জন্য মাত্র 40 দিনের অনুমতি দিতে সম্মত হয়। এই বিষয়ে শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর মধ্যে 1975 সালের 18 এপ্রিল একটি চুক্তি সই হয়, যার মেয়াদ ছিল 21 এপ্রিল 75 থেকে 31 মে 1975 পর্যন্ত, অর্থাৎ 40 দিন। এবং ওই চুক্তিতে স্পষ্ট করে লেখা হয়, গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে শুষ্ক মৌসুমে পানির গড় প্রাপ্যতা ছিল 55,000 কিউসেক। তাই পরীক্ষা চলাকালীন প্রথম 10 দিনে ভারত 11,000 কিউসেকের মতো পানি হুগলি
নদী দিয়ে ফিডার ক্যানেল দিয়ে নিয়ে যেতে পারবে। শেষ 10 দিনে সর্বোচ্চ 16,000 কিউসেক পর্যন্ত পানি বাড়াতে পারবে। আর বাকি 40 থেকে 44,000 কিউসেক অর্থাৎ প্রায় সিংহভাগ পানি বাংলাদেশের দিকে স্বাভাবিকভাবে পদ্মা নদীর দিয়ে স্বাভাবিকভাবে আসতে দিতে হবে। এবং ওই চুক্তির একাংশে এটাও স্পষ্ট করে লেখা হয় এই 40 দিনের পরীক্ষা নিরীক্ষা শেষে দুই দেশের সরকার বা দুই দেশের সংশ্লিষ্টরা একসাথে বসে সিদ্ধান্ত নেবে এই ব্যারেজকে আদৌ চালানো হবে কিনা, চালালেও কিভাবে পানি বন্টন করবে, পানি বন্টন করে অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী দুই দেশের মধ্যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি হবে 40 দিনের এই টেস্টের পরে দেখা যায় 40 দিন মেয়াদী এই চুক্তি শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে ইন্দিরা গান্ধীর বন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশি বিপ্লবীদের হাতে ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক নিহত হওয়ার পর ইন্টারেস্টিংলি দেখা যায় ভারত বাংলাদেশের সাথে কোনো রকম নতুন চুক্তি ছাড়া বা বাংলাদেশের সাথে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই ভারত সম্পূর্ণ পানি তাদের হুগলি নদী হয়ে পরিহার করতে শুরু করে বা তাদের হুগলি নদী হয়ে সম্পূর্ণ পানি তারা সরিয়ে নিতে শুরু করে। অথচ শেখ মুজিবের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারেও আমাদেরকে 40 থেকে 45,000 কিউসেক পানি বা অন্তত পক্ষে 35,000 কিউসেক পানি আমাদেরকে দিয়ে দেওয়ার কথা, স্বাভাবিকভাবে আসতে দেওয়ার কথা, কিন্তু ভারত সেটা না করে শেখ মুজিব নিহত হওয়ার পর পুরো পানি একরকম গায়ের জোরে তাদের দিকে সরিয়ে নিতে শুরু করে। ফলে বাংলাদেশের যে পদ্মার অংশ এই পদ্মার অংশ শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে থাকে। ভারত একতরফাভাবে পানি সরিয়ে নেওয়ার ফলে 1976 সালের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ খরা দেখা দেয়। বাংলাদেশের অসংখ্য নদ নদী পানির অভাবে মরে যেতে থাকে। আর এর প্রতিবাদে বাংলাদেশ রক্ষার দাবিতে 96 বছর বয়সেও মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চের ডাক দেন এবং লং মার্চ সফল করেন। ফলে বাংলাদেশের চাপের মুখে ভারত 1977 সালে আবার 5 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি করে। সেই চুক্তিতে স্পষ্ট করে লেখা থাকে কোন মাসে নদীতে কত কিউসেক পানি প্রবাহ থাকে, ভারত কি পরিমাণ পানি সরিয়ে নিতে পারবে এবং বাংলাদেশকে কি পরিমাণ পানি দিতে হবে। উদাহরণ হিসাবে মে মাসের প্রথম 10 দিনে পানি প্রবাহ থাকে 56,000 কিউসেক, ভারত নেবে এখান থেকে 21,500 কিউসেক আর বাংলাদেশকে দেবে 35,000 কিউসেক। এত সুস্পষ্ট বিস্তারিত, মানে একটা মাসকে 3 ভাগে ভাগ করে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এত ক্লিয়ার একটা চুক্তি থাকার পরেও 35,000 পানির গ্যারান্টি বাংলাদেশকে দেওয়ার পরেও 35,000 কিউসেক পানি পাওয়া তো দূরে থাক, বাংলাদেশ তার 3 ভাগের 1 ভাগ পানি চুক্তি থাকাকালীন সময়ও পায় নাই। আর 5 বছর পরে কিন্তু এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই পদ্মা নদীতে বা গঙ্গা নদীতে ভারত ফারাক্কা ব্যারেজ দিয়ে সবচাইতে ভয়াবহ অবস্থা বা ভয়াবহ আগ্রাসন শুরু করে 1988 থেকে 1996 এই 8 বছর টাইম ফ্রেমটাতে। অর্থাৎ উনি যে সময়টাতে যে 5 বছর চুক্তি ছিল সেই 5 বছর চুক্তি অনুসারে 35,000 কিউসেক পানি আমাদেরকে না দিলেও ভারত অন্তত পক্ষে 10 থেকে 12,000 কিউসেক পানি আমাদেরকে দিত। কিন্তু এই 8 বছর ভারত যেটা করে বাংলাদেশের শুষ্ক মৌসুমে 35,000 কিউসেক পানি দিয়ে এত দূরে থাক, বলা যায় ভারত প্রায় 100%, আবার বলছে প্রায় 100% পানি তাদের দিকে সরিয়ে নিতে শুরু করে। এরপর 1996 সালে বাংলাদেশের নির্বাচনে ক্ষমতায় আসে ভারতীয় পাপেট হাসিনা ক্ষমতা আসলে 96 সালে ভারতের সাথে 30 বছর মেয়াদী ফারাক্কা চুক্তি করে। ওই চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল কিভাবে পানি বন্টন হবে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি মে মাসের প্রথম 10 দিনে পানি প্রাপ্যতা ছিল 67,351 কিউসেক। তার মধ্যে ভারত রাখবে ওই সময়টাতে 35,000 কিউসেক আর বাংলাদেশকে দেবে 32,351 কিউসেক। কিন্তু নিদারুণ বাস্তবতা হলো কাগজে লেখা চুক্তির সাথে পদ্মা পারের বাস্তবতা আকাশ আর পাতাল, মানে রাত আর দিনের তফাৎ। যে 35,000 কিউসেক পানি দেওয়ার গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয়েছিল বা যে 32,000 কিউসেক পানি আমরা শুষ্ক মৌসুমে পাওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10,000 কিউসেক পানিও আমরা গত 30 থেকে 35 বছর পাইনি। ফলশ্রুতিতে বা ফলে বাংলাদেশের এই যে পদ্মার পার মরুভূমিতে পরিণত হয়েছে। পদ্মার বুকে জেগে উঠেছে এই বিশাল চর। শুষ্ক মৌসুমে পদ্মার এই চর দেখে বোঝার উপায় নেই যে এই পদ্মা এক প্রমত্তা খরস্রোতা নদী। এই নদীর শাখা নদী, উপনদী সহ বাংলাদেশের অনেক নদ নদীর উপরই প্রভাব পড়েছে। ফারাক্কা ব্যারেজের ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর রাজশাহীর গোদাগাড়িতে এই হলো পদ্মার বর্তমান চেহারা। বিবিসির যে ক্লিপটা দেখলাম এটা কিন্তু হাসিনা আমলের 2023 সালের। সেই সময়টাতে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের 30 বছরের ফারাক্কা চুক্তি আছে, যে চুক্তিতে আমাদেরকে 35,000 কিউসেক পানি দেওয়ার কথা এবং চুক্তিটা কিন্তু আমাদের এখনো আছে। সো ওই 3 বছর কথা বাদেন, আপনি যদি এখনো ফারাক্কা পারা যান দেখবেন যে বাংলাদেশের পদ্মার ওই অংশ ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে, মরুভূমি হয়ে উঠেছে। সেখানে এখন আর কেউ ওই নদী দেখলে মনে করবে না সেটা এক সময় একটা প্রমত্ত পদ্মা ছিল। এবার আবার ভিডিওর প্রথমেই ফিরে যাই। পদ্মা নদীর ভারতীয় অংশে ভারত ফারাক্কা ব্যারেজ তৈরি করে। ব্যারেজ তৈরি করার পর শেখ মুজিবের কাছে রিকোয়েস্ট করে এটা টেস্ট করা দরকার, পরীক্ষা করার দরকার। শেখ মুজিব পরীক্ষা করার জন্য মাত্র 40 দিনের অনুমতি দেয়। সেই 40 দিনের সুযোগকে কাজে লাগিয়ে ভারত গত 55 বছর বাংলাদেশের এগেনস্টে পানি সন্ত্রাস করেছে। আর সেই পানি সন্ত্রাসে বাংলাদেশের ক্ষতির পরিমাণ গত 50 বছরে অকল্পনীয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 5 দশকে বাংলাদেশের প্রত্যক্ষ পরোক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন বেশি। ক্ষতিগ্রস্ত
মানুষের সংখ্যা প্রায় 6 কোটিরও বেশি। সবচেয়ে বড় আঘাত পড়েছে কৃষিতে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় 1,21,000 হেক্টরেরও বেশি জমি সেচ নির্ভর করে এই প্রবাহের উপর। কিন্তু পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে পাম্পগুলো হয় বন্ধ, নয়তো সামর্থ্যের চেয়ে অনেক কম শক্তিতে চলছে। দেশের শতাধিক নদী ও খাল বিল শুকিয়ে মৃতপ্রায়। কপোতাক্ষ, ভৈরব, নবগঙ্গা, চিত্রা এসব নদীর নাম এখন ইতিহাসের মতো শোনায়। একসময় প্রমত্ত পদ্মার পার এখন চড়, যেখানে নৌকা চলতো সেখানে হাঁটা যায়। এক সমীক্ষায় দেখা গেছে ফারাক্কা ব্যারেজে বাংলাদেশের অন্তত 5,000 কোটি টাকা প্রতি বছর ক্ষতি হয়। এটা তো গেল বাংলাদেশে ভারতীয় দালালদের ভাষায় কথিত বন্ধুরাষ্ট্র ভারতের একটা নদীর উপর আগ্রাসন বা একটা নদীর আগ্রাসনের ছোট্ট একটা চিত্র। আলটিমেটলি আপনি যদি পদ্মা পারের মানুষ না হন তাহলে এই চিত্র যে কত ভয়াবহ সেটা আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু আমরা ভারতের এই আগ্রাসনের সবচাইতে ভয়াবহ বা আরো ভয়ঙ্কর চিত্র দেখতে পাই যখন আমরা দেখি ভারত থেকে বাংলাদেশের নদী, অভিন্ন নদী প্রবেশ করেছে প্রায় 54টা। আর সেই 54টা নদীর মধ্যে অন্তত পক্ষে 36টা নদীতে ভারত ড্যাম, ব্যারেজ, জলকপাট, জলবিদ্যুৎ নির্মাণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। একদিকে কথিত বন্ধুরাষ্ট্র ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে বাংলাদেশের বিলিয়ন ডলারের কৃষির ক্ষতি করে, আবার অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করে। বন্যায় আবার বাংলাদেশের মানুষের কৃষি সহ বাড়িঘর ডুবে বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়, মানুষ একদম রাস্তায় নেমে যায়। এমনকি ভারতের পানিকে তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 5ই আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, ওই বছরে আমরা দেখতে পাই বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লায় এক নজিরবিহীন বন্যা হয়, যে বন্যা গত 100 থেকে 200 বছরে এই অঞ্চলের মানুষ দেখে নাই। আর এই বন্যার অন্যতম কারণ হলো গোমতী নদীর ভারতীয় অংশে ভারতের বানানো ডম্বুর বাঁধ। ভারত কোন রকম সতর্কতা ছাড়া এই বাঁধ খুলে দেয়, ফলে বাংলাদেশের এই অঞ্চলের মানুষ নজিরবিহীন এক বন্যার সাক্ষী হয়। ঠিক এইরকম সিমিলার একটা বন্যা 1975 সালের আগস্ট মাসে হয়। আগস্ট মাসে শেখ মুজিব নিহত হওয়ার পর ভারত পরিকল্পিতভাবে এই ফারাক্কা ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে ভাসিয়ে দেয়। সেই সময়টাতে এই বন্যায় আর্থিক ক্ষতি হয় লক্ষ কোটি টাকার বেশি। এরকম পানি সন্ত্রাস বা এরকম পানি দিয়ে আগ্রাসন পৃথিবীর অন্য যে কোনো অভিন্ন দেশের, অভিন্ন নদীর ক্ষেত্রে, অভিন্ন প্রতিবেশী দেশের ক্ষেত্রে নজিরবিহীন। পৃথিবীর আর কোনো প্রতিবেশী রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে এমন আচরণ পানি দিয়ে করে না, কিন্তু ভারত বাংলাদেশের সাথে করে। বাংলাদেশের সাথে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু ভারতের এই আগ্রাসন সম্পর্কে বা ভারতের এই পানি সন্ত্রাস সম্পর্কে আন্তর্জাতিক আইন কি বলে? আন্তর্জাতিক অভিন্ন নদী আইন অনুসারে ভারত কি বাংলাদেশের পানি আটকে রাখতে পারে? সোজা উত্তর বা এক কথায় উত্তর হচ্ছে না, পারে না। আন্তর্জাতিক নদীসমূহের জল ব্যবহার সংক্রান্ত হেলসিঙ্কি বিধিমালা 1966 বলা হয় অভিন্ন নদীগুলোর ইকুইটেবল এবং রিজনেবল ইউটিলাইজেশন বা ন্যায্য যৌক্তিক ব্যবহার করতে হবে যাতে অন্য দেশের কোনো ক্ষতি না হয়। একইভাবে 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন আর্টিকেল 5 এবং আর্টিকেল 7 স্পষ্ট করে লেখা আছে অভিন্ন নদীর ক্ষেত্রে পানির উপর প্রত্যেক দেশের সমান অধিকার থাকবে। এমনকি উজানের দেশ এমন কোনো স্থাপনা বা এমন কোনো কাজ করতে পারবে না যাতে করে বাটির দেশের সিগনিফিক্যান্ট ক্ষতি হয়। সিগনিফিক্যান্ট ক্ষতি হলে দুই দেশ মিলে বসে আলোচনা করতে হবে এবং ক্ষতি হলে ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা করতে হবে। এখন বলেন তো, ভারত জাস্ট পদ্মায় যে আগ্রাসন করছে বা পদ্মায় ফারাক্কা ব্যারেজ তৈরি করে গত 50 বছরে বাংলাদেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে, ভারত কি কখনো ক্ষতিপূরণ দিয়েছে? ক্ষতিপূরণ দেয়া তো দূরে থাক, কখনো কি এই বাংলাদেশের সমস্যা নিয়ে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনায় বসেছে? স্পষ্টতই ভারত এখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের এগেইনস্টে ওয়াটার টেরোরিজম করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কিভাবে সকল ধরনের আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে বাংলাদেশের এগেইনস্টে এভাবে আগ্রাসন করেও, পানি সন্ত্রাস করেও পার পেয়ে যায়? এর উত্তর হচ্ছে আন্তর্জাতিক আইনের কোনো আদালত নাই যেখানে আন্তর্জাতিক আইনের এই সকল পানি আইনের যেখানে পুলিশ নাই যেখানে ভারতকে ধরে ভারতকে একটা জবাবদিহিতায় আনবে। ইভেন ভারত সেই আইন সাইনও করে না, কিন্তু সাইন না করলেও ও আইন সবার জন্যই বলবৎ। কিন্তু এর বাইরে এই যে আগ্রাসন করে ভারত পার পেয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দুর্বলতা। কিভাবে বাংলাদেশের দুর্বলতা বা বাংলাদেশের কি দুর্বলতার কারণে ভারতে আগ্রাসন চালিয়ে পার পেয়ে যায় তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের মনে থাকার কথা, 1 বছর আগে কাশ্মীর ইস্যুতে ইন্ডিয়া পাকিস্তান যখন যুদ্ধ হয়, পাকিস্তানের কাছে ইন্ডিয়া গোমারা খাওয়ার পর ইন্ডিয়া বলছিল যে তারা সিন্ধু নদীতে বাদ দিয়ে দেবে। ইভেন নরেন্দ্র মোদী এটাও বলছিল যে রক্ত আর জল একসাথে বইতে পারে না। पानी और खून भी एक साथ नहीं बह सकता। আর মোদির এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানি সেনাপ্রধান বলেছিল নদীতে বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব, বানানোর শেষে 10টা মিসাইল মারবো। এমনকি পাকিস্তানের মন্ত্রী পর্যন্ত বলেছিল পানি বন্ধ করলে ভারতে পরমাণু হামলা হবে। এখন বাংলাদেশের কাছে যদি এরকম পাকিস্তানের মতো কয়েকটা মিসাইল থাকতো বা পাকিস্তানের মতো এরকম পারমাণবিক বোমা থাকতো, তাহলে বাংলাদেশও হয়তো বাসানির মতো করে বা পাকিস্তানি সেনাপ্রধানের মতো করে বলতে পারতো আমরা মিসাইল মেরে সে ফারাক্কা ব্যারেজ উড়িয়ে দেবো আমাদেরকে ন্যায্য পানি না দিলে। তাহলে ভারত অন্তত পক্ষে গায়ের জোর দেখিয়ে সবগুলো পানি অপসারণ করে নিয়ে আমাদের
পদ্মা নদীকে মরুভূমিতে পরিণত করতে পারতো না। অ্যাটলিস্ট চুক্তি অনুসারে যতটুকু পানি আমাদের প্রাপ্য ততটুকু পানি তো আমাদেরকে দিতে বাধ্য থাকতো। সো এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্বলতা। এবছরের ডিসেম্বর মাসে হাসিনা ভারতের সাথে করা 30 বছরের যে ফারাক্কা চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। চুক্তি থাকাকালীন আমরা যেহেতু ন্যায্য পানি পাই না, যখন চুক্তি থাকবে না তখন দেখা যাক ভারত কি করে। কিন্তু এই সময় এসে দেখা যাচ্ছে এই যে নতুন করে যে বিএনপি সরকার গঠন করছে, বিএনপি আবার ফারাক্কা ব্যারেজের বিপরীতে বাংলাদেশের পদ্মা নদীর বাংলাদেশের অংশে পদ্মা ব্যারেজ করার পরিকল্পনা নিয়েছে। বিএনপি এই ব্যারেজ বানাবে পদ্মা নদীর উপর রাজবাড়ী জেলার পাংশায়। ব্যারেজের দৈর্ঘ্য হবে 2.1 কিলোমিটার আর এতে 78টি পানি নিষ্কাশন কপাট বা স্পিলওয়ে, 18টি তলদেশ নির্গমন পথ আন্ডার স্লুইস ও 2টি ফিশ পাস বা মাছ চলাচলের জায়গা থাকবে। এই ব্যারেজ বানাতে খরচ ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। পুরা প্রজেক্ট সরকার নিজস্ব অর্থায়নে করবে। সো বুঝতে পারতেছেন এটাও কিন্তু পদ্মা সেতুর মতো একটা মেগা প্রজেক্ট। আর বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলোতে কিন্তু মেগা দুর্নীতি হয়। আর সেই দুর্নীতি কি পরিমাণ দুর্নীতি হয়েছে এটা ওই সরকার পালানোর আগ পর্যন্ত আমরা বুঝতে পারি না। হাসিনা পালানোর আগ পর্যন্ত রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিংবা পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল এগুলোতে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল, কোন কোন দেশে টাকা পাচার করছিল, এগুলো কিন্তু আমরা ওই সময় দেখি না, এখন দেখতেছি। সো এই প্রজেক্টে কি পরিমাণ দুর্নীতি হবে সেটা যখন প্রজেক্ট বাস্তবায়নের দিকে যাবে সেটা হয়তো দুই একটা নিউজ আসতে শুরু করবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জিনিস কিন্তু আমরা রূপপুরে কিন্তু শুরুতে দেখছিলাম পর্দা বালিশ কাণ্ড। সো এইভাবে পালানোর পর তো আমরা আরো দেখছি কিভাবে দুর্নীতিগুলো হয়। এজন্য মেগা প্রজেক্ট গুলো নিয়ে আমার একটু সন্দেহ সবসময় থাকে। যাই হোক, এই ব্যারেজ কি কাজ করবে বা এই ব্যারেজ আমাদের কি কাজে আসবে এটা যদি একেবারে সংক্ষেপে বলি, বর্ষা মৌসুমে ভারত কিন্তু ফারাক্কা ব্যারেজ দিয়ে যথেষ্ট পরিমাণ পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেয়। কারণ অতিরিক্ত পানির চাপ যখন হয় তখন ভারত পানি ছেড়ে দেয়। এছাড়া বর্ষাকালে যখন তাদের যতটুকু রিজার্ভ করা দরকার তার চাইতে বেশি পানি হয়ে যায়, ভারত কিছু পরিমাণ পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেয়। আর ওই পানিগুলো পদ্মা নদী হয়ে সরাসরি বঙ্গোপসাগরে চলে যায়। আর এই সমস্যাটা কিন্তু বর্ষাকালে হয় না, সমস্যাটা শুরু হয় শুষ্ক মৌসুমে। পানি আমাদের দরকারও কিন্তু শুষ্ক মৌসুমে। শুষ্ক মৌসুমে ভারত যে জাগ্রমিটা করে সেটা হচ্ছে শুষ্ক মৌসুমে ভারতেই তাদের সবগুলো জলকপাট বন্ধ করে দিয়ে পানি আটকা রেখে হুগলি নদী দিয়ে সরিয়ে নিতে শুরু করে। ফলে এই শুষ্ক মৌসুমে কিন্তু বাংলাদেশের পদ্মা নদীর অংশটা মরুভূমিতে পরিণত হয়। সো বিএনপি সরকার প্ল্যান করছে বাংলাদেশের এই যে রাজবাড়ী পাংশ অংশে একটা ব্যারেজ করবে, ব্যারেজ করে এখানে আগে ড্রেজিং করবে, ড্রেজিং করে বর্ষাকালে যে অতিরিক্ত পানিটা আসে সে অতিরিক্ত পানিটা এখানে রিজার্ভ করবে ব্যারেজের মধ্যে দিয়ে, যতটুকু পানি রিজার্ভ করা যায়। রিজার্ভ করার পর যেটা হবে শুষ্ক মৌসুমে ওখান থেকে যেহেতু আমাদের আর পানি আসে না, পানি না আসার কারণে বর্ষাকালে আমাদের যেহেতু নদীগুলো অনেকগুলো নদী মরে গেছে, বিএনপি যেটা করবে এই ব্যারেজ করে যে নদীগুলো মরে গেছে সেই নদীগুলো খনন করবে, খনন করে শুষ্ক মৌসুমে ওই সাইডের নদীগুলো এবং পদ্মা নদী দিয়ে আস্তে আস্তে কিছু কিছু পরিমাণ পানি করে এই নদীগুলোতে দিতে থাকবে। ফলশ্রুতিতে যেটা হবে যে এই যে মরা নদীগুলো আবার জেগে উঠবে এবং আমাদের যে এই যে পানির সমস্যা, সে এই নিম্নাঞ্চলে যে পানি সমস্যা, এই পানি সমস্যার কিছুটা সমাধান হবে। এতে করে যেটা হবে সরকারি সমীক্ষা অনুসারে একসাথে 24টি জেলার পানি সংকট সমাধান হবে। প্রায় 29 লাখ হেক্টর কৃষি জমির সেচ সুবিধার ফলে 24 লাখ টন ধান এবং 2.25 লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে সরকার দাবি করতেছে বা তাদের গবেষণা দাবি করতেছে। আর 2033 সালে গিয়ে এই ব্যারেজের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে সেখানে 3টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং 7টি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা করতেছে সরকার। পয়েন্ট হলো বিএনপি গত 15-20 বছর রাজনীতি করে আসছে তিস্তা নিয়ে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। ইভেন নির্বাচনের আগে তিস্তার পারে বিশাল মশাল মিছিলের আয়োজন করে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পর তিস্তার মতো এত গুরুত্বপূর্ণ প্রজেক্ট একনাকে পাশ না করে কেন পদ্মা ব্যারেজ করতেছে? কারণ হলো বিএনপি যখন 2001 থেকে 2005 এই সময়টাতে ক্ষমতায় ছিল, বিএনপি তখন এই পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে নাকি স্টাডি করেছিল, গবেষণা করেছিল। এরপর হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় আসে, হাসিনা এই প্রকল্প নিয়ে স্টাডি করেছিল, গবেষণা করেছিল, কিন্তু হাসিনা এই প্রকল্প ঝুলাই রাখে। কিন্তু পরবর্তীতে সে বিএনপি তাদের এই টার্মে এসে এই পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে, এই মেগা প্রজেক্ট হাতে নিয়েছে বা এই প্রজেক্ট কাজে হাত দিচ্ছে। এই প্রজেক্টের পক্ষে বিপক্ষে অনেকের নানা ধরনের মত আছে, কিন্তু এই প্রজেক্টে আদৌ বাংলাদেশ লাভবান হচ্ছে কিনা সেটা আলটিমেটলি দেখা যাবে প্রজেক্ট শেষ হলে। কিন্তু দেখুন এই পুরো প্রকল্পটাই প্ল্যান করা হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে পানিকে কেন্দ্র করে। বর্ষা মৌসুমে ভারতের অংশ থেকে অতিরিক্ত পানি আসবে, পানি আসলে শুষ্ক মৌসুমে আমরা সেই পানিগুলো রিজার্ভার থেকে বন্টন করে দেবো আমাদের নদীগুলোতে, আমাদের নাব্যতা বা নদীগুলো টিকিয়ে রাখবো। কিন্তু ভারতের অংশ থেকে যদি পানি না আসে বা আমরা ভারতের অংশ থেকে পানির যদি নিশ্চয়তাই না তৈরি করতে পারি, তাহলে আমরা কেন এরকম একটা মেগা প্রজেক্টের পেছনে এত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছি? তার মানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পানি নিশ্চয়তা ঠিক করা। ভারত যদি এখানে ফারাক্কা ব্যারেজ দিয়ে পানি আটকায় না রাখতো তাহলে তো আমাদের এখানে পদ্মা ব্যারেজ 35,000 কোটি টাকা দিয়ে পদ্মা ব্যারেজ তৈরির দরকারই ছিল না। তো এই জন্য আমাদের উচিত ছিল ভারতকে আমাদের ন্যায্য পানি দিতে বাধ্য করা। এবং ভারতকে যে ন্যায্য পানি দিতে বাধ্য করা যায় তার অন্যতম প্রমাণ কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা কিন্তু ভারতকে বাধ্য করেছিল এবং ভারত বাধ্য হয়ে বাংলাদেশের ন্যায্য পানি দিতে দিয়েছিল। কিভাবে তারা ভারতকে বাধ্য করেছিল বাংলাদেশের ন্যায্য পানি দিতে?
বাসানি লং মার্চের পর 1976 সালে জিয়াউর রহমানের নির্দেশে বাসানি নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের একতরফা পানির প্রত্যাহারের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করে। এরপর একই বছর আগস্ট মাসে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত পঞ্চম নাম সম্মেলন অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট শীর্ষ সম্মেলনে জিয়াউর রহমান নিজে অংশ নেন এবং বিশ্ব নেতাদের সামনে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশগত এবং অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন। এরপর 1976 সালের মে মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বাংলাদেশের পক্ষে জিয়াউর রহমান ফারাক্কা সংকট তুলে ধরেন। এর ফলে ওআইসির দেশগুলো ভারতের এই একতরফা নীতির বিরুদ্ধে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে যৌথ ইশতেহার জারি করে। এরপর নভেম্বর মাসের জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের পক্ষে সর্বসম্মত বিবৃতি দিয়ে ভারতকে এই সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেয়। ফলে এই আন্তর্জাতিক চাপের মুখে ভারত 1977 সালে 5 বছর মেয়াদী ফারাক্কা চুক্তি করতে বাধ্য হয় এবং শুষ্ক মৌসুমে বাংলাদেশকে 35,000 কিউসেক পানির নিশ্চয়তা বা গ্যারান্টি দেয়। এবং এই যে জিয়াউর রহমানের খাল খনন প্রজেক্ট, এটা কিন্তু জিয়াউর রহমান ফারাক্কা সংকট থেকে শিক্ষা নিয়েই শুরু করেছিলেন। ফারাক্কা পানি আটকে রাখার কারণে খরা, আবার ফারাক্কার পানি ছেড়ে দিলে বন্যা, সেটা থেকে মুক্তির জন্য পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রেসার ক্রিয়েট করে ভারতকে চুক্তি করতে বাধ্য করেছেন। এই জন্য জিয়াকে স্যালুট। একই স্যালুট আমি তারেক রহমানকেও দিতে পারতাম যদি দেখতাম তারেক রহমান ও জিয়াউর রহমান এবং বাসানির মতো এরকম পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই ইস্যুটা তুলতেছে বা এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, ভারতকে ন্যায্য হিস্সা, বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা দিতে বাধ্য করতেছে, ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে সে কথাগুলো তুলতেছে। এখন পর্যন্ত তুলে নাই। ইভেন আমাদের খলিল সাহেব তো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। দেখা যাক সামনের দিনগুলোতে কি করে বা এই ইস্যু নিয়ে বাংলাদেশের এই যে পানি আগ্রাসন, পানি নিয়ে ভারতের যে পানি সন্ত্রাস, সে পানি সন্ত্রাসের এগেইনস্টে তারেক রহমান কি পদক্ষেপ নেয়। কিন্তু তারেক রহমানের এই মেগা প্রজেক্ট পদ্মা ব্যারেজ করার কারণে আমাদের যদি নিম্নাঞ্চলের মানে রাজবাড়ী পাংশার এই নিম্নাঞ্চলের পানির সমস্যা যদি সলভ হয়ে যায় বা অ্যাটলিস্ট 70 থেকে 80% সলভ হয়ে যায়, তাহলে কিন্তু তখন ভারত দায় মুক্তি পেয়ে যাবে বা ভারত চাপ মুক্ত থাকবে। ভারত তখন বলবে এই যে তোমরা তো ব্যারেজ করে পানির সমস্যার সমাধান করে দিছো, সো ভারতের আগ্রাসনের কারণে আমাদের যে প্রভাবটা পড়তেছে, এই জন্য আমরা যতটা মানে ভোকাল হওয়ার কথা বা যতটা ভারত চাপে থাকার কথা আন্তর্জাতিক অঙ্গনে, এটা নিয়ে যতটা সরব হওয়ার কথা বা বাংলাদেশের পক্ষে যতটা জনমত পাওয়ার কথা, ততটা হয়তো আমরা নাও পেতে পারে বা এটা ভারতকে দায় মুক্তিও দিতে পারে। এখন সলিউশন কি? আমার মতে আমাদের এখন প্রধান প্রায়োরিটি হওয়া উচিত ভারতের সাথে আমাদের যেহেতু 30 বছরের ফারাক্কা চুক্তি শেষ, সেহেতু ভারতকে আন্তর্জাতিকভাবে জিয়াউর রহমানের মতো বা বাসানির মতো আন্তর্জাতিক ফোরামে চাপ প্রয়োগ করে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের এই ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ভারতকে আবার নতুন একটা চুক্তি করতে বাধ্য করা এবং চুক্তি অনুসারে আমরা যতটুকু পানি পাবো ততটুকু ন্যায্য হিস্সার পানি যাতে নিশ্চিত করা। ফারাক্কা ব্যারেজ, গজলডোবা ব্যারেজ সহ আরো 36টা নদীতে যতগুলো বাঁধ আছে সবগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে একদম চুষে খাচ্ছে, কিল করতেছে বলা যায়। সো এখন এই মুহূর্তে তিস্তা, আপাতত তিস্তা এবং ফারাক্কা এই দুইটা চুক্তিতে ভারতকে বাধ্য করা, দুইটা চুক্তিতে ভারতকে বাধ্য করে, একদিকে বাধ্য করে আমাদের ন্যায্য পানির হিস্সা আদায় করে অন্যদিকে আমরা তিস্তা মেগা প্রজেক্ট এবং পদ্মা ব্যারেজ করতে পারি। এই কাজও চলতে থাকুক আর আন্তর্জাতিক অঙ্গনে আমরা ভারতকে ওই প্রেসার ক্রিয়েট করতে থাকি যাতে করে ভারত আমাদেরকে ন্যায্য হিস্সা দিতে বাধ্য হয়। শেষ করবো একটা আইরনি দিয়ে। ভারত বাংলাদেশের 36টা নদীতে ড্যাম বাঁধ তৈরি করে বাংলাদেশের ন্যায্য পানি দেয় না। ন্যায্য পানি না দেওয়ার কারণে আমাদের অনেকগুলো নদী হারায় গেছে, নদীগুলো মরে গেছে। পানি না পাওয়ার কারণে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত, আমাদের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। একটা রিপোর্ট আমি দেখিয়েছি, শুধুমাত্র আমাদের পদ্মাতেই $5 বিলিয়ন বাৎসরিক ক্ষতি হচ্ছে পানি না পাওয়ার কারণে। আর উল্টা দিকে হাসিনা কি করতেছে, আমাদের ফেনী নদীর পানি ভারতকে দিচ্ছে মানবতার খাতিরে। কত বড় গঞ্জ চিন্তা করেন, মানে অনেক বড় একটা গালি আসছে, ঘুরায় নিস। আপনারা আমাকে রিকোয়েস্ট করেন কমেন্ট করে গালি না দিতে, জন্য গালি দিলাম না। ভিডিওর এইটুকু দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরো তৈরি করার জন্য আমাদেরকে ডোনেট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে ডোনেট করার নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা ডোনেট করতে পারেন। আপনাদের ডোনেশন না পেলে আমাদের এরকম ভিডিও বানানো খুব কষ্ট হয়ে যাবে। প্লিজ এজন্য যার যতটুকু সম্ভব আমাদেরকে ডোনেট করতে পারেন প্লিজ। মা, মাটি, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।